যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, বিশেষ করে যদি আপনাদের কাছে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা থাকে, তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটি না আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনি শেষ অবধি না দেখেন, মধ্যখান থেকে যদি আপনি স্কিপ করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এবার যখন আপনি ইনকাম ট্যাক্স দেবেন তখন কিন্তু আপনাকে বেশি ট্যাক্স দিতে হবে। তার কারণ আপনারা ট্যাক্স কি করে বাঁচাবেন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে, সেটাই কিন্তু আপনারা অনেকেই জানেন না, যেটা আপনাদের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, প্রথমে আপনাদের জানিয়ে দিই, আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা বা কানাড়া ব্যাংক অথবা এইচডিএফসি ব্যাংক, অর্থাৎ আপনাদের কাছে সরকারি অথবা বেসরকারি, অর্থাৎ যে কোনো ব্যাংকেই অ্যাকাউন্ট থাকুক না কেন, এই নিয়মটি প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে যারা যারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেখুন, আমরা সাধারণত আমাদের কষ্টার্জিত টাকা ভবিষ্যতে সুরক্ষার জন্যে এবং নিশ্চিত সুদের আশায় ফিক্সড ডিপোজিট কিংবা সেভিংস অ্যাকাউন্টে রাখি, এবং বয়স্কদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট করার প্রবণতাটা অনেকটাই বেশি। বিশেষ করে যেই সমস্ত সরকারি কর্মচারীরা রিটায়ার হয়েছেন, তারা তাদের যে টাকা তারা পান সেটা তারা ফিক্সড ডিপোজিট করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তির মোট বার্ষিক আয় করযোগ্য না হওয়া সত্ত্বেও ব্যাংক তার অজান্তেই সুদের উপরে টিডিএস কেটে নিচ্ছে। আপনারা সবাই জানেন যে ইয়ারলি ইন্টারেস্ট যদি 40,000-এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে ট্যাক্স কাটা হয়। কিন্তু এবং অনেক সময় এমনটা হয় যে যদি ইয়ারলি ইনকাম অর্থাৎ ইন্টারেস্ট ইনকাম যদি 40,000-এর কমও হয়, তবুও ব্যাংক সেই ইন্টারেস্ট থেকে টিডিএস কেটে নেয়। যদি আপনারা এই কাজটি না করেন, যদি এই কাজটি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের টিডিএস কাটবে না। সেক্ষেত্রে আপনাদের ইন্টারেস্ট ইনকাম 40,000 হোক বা 1,40,000 হোক, সেটা আপনি কি করবেন, সেটা আপনি বলে দিচ্ছেন ব্যাংকে যে আমার টিডিএস কাটতে হবে না, আমি যখন আমার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করব তখন আমি এই সমস্ত কিছু বুঝে নেব, আপনাদের আপাতত কিছু দেখার দরকার নেই। এটাই মানে হচ্ছে ওই টিডিএস না কাটার শর্ত। তো কিভাবে হবে দেখুন। এবং সবথেকে বড় চমক হচ্ছে চলতি 2026-2027 অর্থবর্ষ থেকে এই নিয়মে এক নজিরবিহীন এবং আমূল পরিবর্তন আনা হয়েছে। বহু বছরের পুরানো দুটো ফর্মকে চিরতরে বিদায় জানিয়ে চালু করা হয়েছে সম্পূর্ণ নতুন একটি ফর্ম। আপনাদের মধ্যে যারা যারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন বা করার কথা ভাবছেন বা করেন, তারা সবাই 15G এবং 15H সম্পর্কে আপনারা সবাই জানেন। 15G কী ছিল? যাদের বয়স 60 বছরের কম এবং যাদের ইন্টারেস্ট ইনকাম 40,000-এর ওপরে থাকে, নর্মালি তাদেরকে 15G দিতে হতো। কিন্তু এমনটা আর কেউ ভাবতো না, সবাই জানে যে ফিক্সড ডিপোজিট করা থাকলেই 15G দিতে হয়, তো সেহেতু 15G সবাই দিত। এবং 15H ছিল হচ্ছে মূলত 60 বছরের বেশি মানে বয়স্ক ব্যক্তিদের জন্য হচ্ছে 15H এই ফর্মটি ছিল। বিশেষ করে এই ফর্মটি জমা দিলে কি হয়, আপনি ব্যাংকে বলে দিলেন যে আমি আমার যা ট্যাক্স রয়েছে সেটা আমি যখন ইয়ারের শেষে যখন আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করব তখন আমি আমারটা বুঝে নেব, ব্যাংকে আমার এফডি থেকে কোনো প্রকারের টিডিএস কাটতে হবে না। তো সেক্ষেত্রে ব্যাংক আপনার থেকে কোনো টিডিএস কাটে না। সেক্ষেত্রে আপনাদের ইন্টারেস্ট ইনকাম যত টাকাই হোক না কেন, সেটা হতে পারে 40,000, হতে পারে 80,000, হতে পারে 4 লাখ। দেখুন, তো সেই যে 15G এবং 15H যে চিরাচরিত ফর্মটি রয়েছে, সেই ফর্মটি এবার বাজার থেকে সম্পূর্ণভাবে উঠে গেছে। তার পরিবর্তে এবার এসছে ফর্ম 121। ব্যাংক হোক, পোস্ট অফিস হোক কিংবা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে পাওয়া সুদের উপরে যাতে অন্যায্যভাবে টিডিএস কাটা না হয়, সেজন্য গ্রাহকদের একটি স্বঘোষণাপত্র জমা দিতে হতো। এতদিন পর্যন্ত বয়সভেদে দুটো ছিল, একটা ছিল 15G এবং একটা ছিল হচ্ছে 15H। চলতি 2026-27 অর্থবর্ষের নতুনটাই আয়কর আইন 2025-এর অধীনে এবার করদাতাদের ফর্ম বাছাইয়ের এই যে বিভ্রান্তি রয়েছে, কে 15G ফিল আপ করবে, কে 15H ফিল আপ করবে, এই বিভ্রান্তি থেকে সম্পূর্ণভাবে মুক্তিও করে দেওয়া হয়েছে। তার পরিবর্তে এবার আনা হয়েছে একটা কম্বাইন একটি ফর্ম, অর্থাৎ যে ক্ষেত্রে আর কোনো 15G থাকবে না, যে ক্ষেত্রে আর কোনো 15H থাকবে না, যে ক্ষেত্রে বয়স্কদের জন্য আলাদা ফর্ম থাকবে না, যে ক্ষেত্রে 60 ইয়ার্সের কম বয়সীদের জন্য আলাদা ফর্ম থাকবে না, অল ইন ওয়ান ফর্ম থাকবে, যেটা হচ্ছে ফর্ম 121।
এখন থেকে আপনাদের করের পরিমাণ যদি শূন্য হয়, তবে সুদের আয়কে টিডিএস থেকে সুরক্ষিত রাখতে আপনাকে শুধুমাত্র একটি ফর্ম 121 আপনাদের ব্যাংক, পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ড কিংবা ইপিএফওতে আপনাকে জমা দিতে হবে। এর আগে আপনি যেমনভাবে 15G দিতেন অথবা 15H দিতেন, ঠিক সেরকমভাবে এবার থেকে আপনাকে একটা শুধুমাত্র ফর্ম 121 দিতে হবে। 15G 15H দেওয়ার প্রয়োজন পড়বে না। ভুল করে ব্যাংক টাকা কেটে নিলে ফেরত পাবেন কিভাবে? অনেক সময় মতন ফর্ম জমা না দেওয়ার কারণে বা তথ্যের অভাবে ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে অনেক সময় কি হয়, টিডিএস কেটে নেয়। এমনটা হলেও প্যানিক করার কিছু নেই। আপনার কেটে নেওয়ার টাকা রিফান্ড পাওয়ার জন্য সবথেকে নিরাপদ উপায় হচ্ছে আপনাদের আইটিআর ফাইল করতে হবে। যখন আপনি আইটিআর ফাইল করবেন এবং যদি আপনার নেট ট্যাক্সেবল ইনকাম যদি শূন্য হয়ে যায়, তাহলে যত টাকা আপনাদের টিডিএস কেটেছে ঠিক তত পরিমাণ টাকা আপনি রিফান্ড পেয়ে যাবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কিছু নেই যে আমার 2 মাসের টাকা টিডিএস কেটে নিল, এবার আমার কি হবে, আমার এত টাকা চলে গেল। কোনো টাকা গেল না। যদি আপনাদের ট্যাক্সেবল ইনকাম যদি শূন্য হয়, তাহলে আপনাকে টিডিএস আপনাকে রিফান্ড করবে। এবং যদি এমনটা হয় যে আপনাদের ট্যাক্সেবল ইনকাম শূন্য নয়, তাহলে কিন্তু আপনাকে টিডিএস পরবর্তীকালে আপনাকে ট্যাক্স কিন্তু দিতে হবে। ঠিক আছে। প্রথমে আপনার ফর্ম 26AS অথবা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে চেক করে নিন। এরপরে আইটিআর ফাইল করার সময় আপনার সুদের আয়ের সঠিক তথ্য দিয়ে টিডিএস ক্রেডিটের জন্য দাবি জানান। তারপরে চূড়ান্ত করের দায় শূন্য হলে আয়কর বিভাগ অতিরিক্ত কেটে নেওয়া যে টাকা রয়েছে সেটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, যেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি সিলেক্ট করবেন আপনার পছন্দ মতন, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে রিফান্ড করে দেবে। ট্যাক্স দিতে হয় না, তাও আইটিআর ফাইল, তাও কি আপনাদের আইটিআর ফাইল করা উচিত? অবহেলা করলেই 5,000 টাকা জরিমানা। আমজনতার মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আমার আয় যখন কর ছাড়ের সীমার নিচে এবং আমাকে কোনো ট্যাক্সই দিতে হয় না, তখন খামখা আমরা আইটিআর ফাইল করব কেন? আইটিআর ফাইল করার কি দরকার? এই মারাত্মক অবহেলায় 2026 সালে আপনার পকেটে এবার বড়সড় ক্ষতির কারণ হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে আপনি যদি ট্যাক্স দাখিল না করেন, তাহলে আপনাকে 5,000 টাকা পর্যন্ত খেসারত অথবা জরিমানা দিতে হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের আয় যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে আপনি জিরো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারেন। সেক্ষেত্রে তো খুব একটা তো সমস্যা নেই। জাস্ট আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে যাবেন, আইটিআরে যাবেন, সেখানে গিয়ে ফর্ম 4 ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সমস্ত কিছু যা ডিটেলস রয়েছে দেওয়ার পরে আপনাদের নেট ট্যাক্সেবল ইনকাম শূন্য আসবে, তো আপনাকে কোনো টাকাই দিতে হবে না। জাস্ট আপনি জিরো রিটার্ন ফাইল করলেন, তো সেটা আপনি করে রাখবেন। শুধুমাত্র তাই নয়, যদি আপনার কোনো ব্যবসায়িক ক্ষতি বা শেয়ার বাজার সংক্রান্ত মূলধনী ক্ষতি অর্থাৎ ক্যাপিটাল লস হয়ে থাকে, তবে আইটিআর ফাইল না করলে আপনি সেই ক্ষতিকে পরবর্তী বছরগুলোতে স্থানান্তর করে করের সুবিধা নিতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ করুন, নতুন নিয়ম মেনে চলুন এবং নিজের কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখুন এবং অবশ্যই আইটিআর ফাইল করুন। সে হতে পারে জিরো রিটার্ন, কিন্তু তবুও আপনাকে আইটিআর ফাইল কিন্তু অবশ্যই করে নেবেন, সেটা 2 থেকে 3 মিনিট। আর যদি আপনারা কোনো প্রফেশনালের কাছে যান, 150 টাকা নেবে আপনাকে। এমনিতে নর্মালি জিরো আইটিআর ফাইল করতে তো আর খুব একটা সমস্যা হয় না, 10-15 মিনিটের ব্যাপার, আপনাকে করে দেবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।